নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার দ্রুত 3 মাসের ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে কিন্তু 12 নম্বর দিন। আর আজকের দিনটা আমার জন্য অনেকটা স্যাড বলতে পারো, আবার খুশিও। ঠিক আছে, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো আজকে একটু আমার রুটিনটা এলোমেলোই হয়ে গেছে। সকালবেলা উঠে আমি এখানে আমাদের ব্রেকফাস্ট বানাচ্ছি। এই যে বরের জন্য এখানে বানিয়েছি আমি ভেজিটেবলস পোলাও, আর এখানে আমার দারুচিনির চা বানিয়েছি। দারুচিনির চাটাও আজকে একটু হালকা হয়ে গেছে। আর এখানে আমার বরের জন্য বানাচ্ছি দুধ চা। ও কিছুতেই র চা খেতে পারে না, দুধ চা খেতে খেতে অভ্যস্ত, তো র চাটাও খেতে পারে না, তাই ওকে দুধ চা করে দিতেই বাধ্য হই। খাক, কি আর করব বলো, তবে সময়ের সাথে দুধ চা ছেড়ে দেওয়াটাই উচিত। আর এখানে আমি বানিয়ে ফেলেছিলাম পোলাওটা, তো সেটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করছি। আর এটা আমার বরের জন্য বানিয়েছি, আর আমার জন্য কিন্তু আলাদা করে ব্রেকফাস্ট বানিয়েছি। এই দেখো, আমি যেহেতু সেদ্ধ ডিমটা না খেতে পারি না, আমার খুব কষ্ট হয়, তো ওই জন্য আমি এখানে ডিমটা কি করছি, এরকম কুচি করে সুইট কর্ন, দেন আরও অনেক কিছু, অনিয়ন, দেন টমেটো, ক্যাপসিকাম সব কিছু দিয়ে আমি একটা ওরকম বানিয়েছি আর কি, তেলের মধ্যে দিয়ে, হালকা তেলে। তো বেশ টেস্টি খেতে, কিন্তু ওর মধ্যে হালকা নুন দিয়ে আর হালকা গোলমরিচ গুঁড়ো দিয়ে খেয়ে দেখো তোমরা। প্রচণ্ড হেলদি আর প্রচণ্ড কিন্তু ভালো খেতে, স্বাদ প্রচণ্ড সুস্বাদু হয় খেতে, যে কেউ খেতে পারে। ঠিক আছে, বাট ওটা খুব প্রোটিন, কারণ ওখানে তো সবজি ভরা, আর তেলটা সামান্যই দিতে হবে। আজকে আমি একটা জিনিস বানাবো, একটা চাটনি বানাবো। তো এখানে আমি দিয়েছি ছোলার ডাল, আর দিয়েছি চীনা বাদাম। তেলের মধ্যে ছোলার ডাল, চীনা বাদাম খানিকটা ভেজে তার ভিতরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটা কিন্তু মিডিয়াম সাইজের টমেটোকেও দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব কিছু কিন্তু আমি ভেজে নিচ্ছি হালকা করে। আর এর মধ্যে একটু নুনও দিয়েছি আর কি, পরিমাণ মতো নুনটা একটু দিতে হবে। তো নিয়ে ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। আর এই দেখো, এখন নামিয়ে রেখেছি, কারণ এটা আমি পেস্ট বানাবো, তো ওই জন্য এটাকে কিন্তু এখন ঠান্ডা হতে দিতে হবে। আর এই চাটনিটা দিয়ে কিন্তু ধোসা, ইডলি এইসব কিন্তু খাওয়া যায়। এই দেখো, এখানে আমি পেস্টও বানিয়ে নিয়েছি। অল্প ঘিয়ের মধ্যে আমি কিছুটা সর্ষে আর কিছুটা কারি পাতা আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে সেটা আমি কিন্তু এই বাটাটার মধ্যে দিয়ে এই যে এরকম ভাবে মিক্স করে নিয়েছি। এবার চলো তোমাদেরকে দেখাই জিনিসটা কিরকম হলো। এই দেখো, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর খেতে এটা। তো এটা কিন্তু তোমার ইডলি, ধোসা এইসবের সঙ্গে কিন্তু এই চাটনিটা দেওয়া হয়। আজকে দুপুরের লাঞ্চে কিন্তু বর এনেছিল মশালা ধোসা, আর এখানে দেখো ধোসার সঙ্গে কিন্তু আরো অনেক চাটনিও দিয়েছিল, আর আমি যে চাটনিটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তো আজকে আমি ধোসাই খাবো। খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে এখন প্রায় বাজছে বিকেল 4টে। তো এখানে আমার বর একটু অফিসের কাজের জন্য কিন্তু ব্যাঙ্গালোরের একটু বাইরে যাচ্ছে আর কি। তো আজকে যাচ্ছে, ও কিন্তু কালকে রাত্রেবেলা আসবে। তো এখন ও চলে যাচ্ছে, আর ও একা যাচ্ছে না, ওর সাথে আরো দুজন আছে, তারাও যাচ্ছে ওদের অফিস থেকেই। তো এই যে চলে গেল, টাটা বলে দিলাম আর কি। তো গাড়িটা আর কি চলে এসেছে, আমাদের এই বিল্ডিং এর সাইডেই এসছে আর কি, তো ওই জন্য ও যাচ্ছে। তো এই দেখো, রাস্তা দিয়ে ও যাচ্ছে আমাকে টাটা দিতে দিতে আর কি পিছন দিকে, আর আমি একটুখানি ভিডিও করে শেয়ার করছি আর কি তোমাদের সঙ্গে, এটাই। তো ইয়েস, ফাইনালি ও তো চলে গেল। এখন আমি একা, তো একা কি করব সেটাই বুঝতে পারছি না। তো দেখা যাক কি করি না করি। মা আর মনা কিন্তু আজকে আসেনি আমাদের বাড়িতে, কারণ ও তো চলে গেল, আমার বর কে দিয়ে আসবে, কেই করবে। তো আমি তারপরে আমার বর যাওয়ার পর মাকে ফোন করলাম, দিদিকে, দেন ওরা বললো তাহলে তুই আমাদের বাড়ি চলে আয়। অ্যান্ড আমি এখন রেডি শেডি হয়ে গিয়ে দিদির বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমার বর তো চলে গেছে, ওর অফিসের কাজের জন্য একটু বাইরে গেছে আর কি, এখন ব্যাঙ্গালোরে নেই, ও বাইরে গেছে একটু। তো আমি এই যে গুটিয়ে ফুটিয়ে নিয়ে যাচ্ছি এখন দিদির বাড়িতে। আমার দিদির বাড়িতে ওখানে মা আছে, মনা, মা, দিদিরা সবাই আছে, তো ওই জন্য দিদির বাড়ি যাচ্ছি। আর আজকে কিন্তু দিদির বাড়িতেই থাকবো। গাড়িতে কিন্তু 5 মিনিটের মতো লাগে আমার দিদির বাড়িতে, আর আমি যেহেতু হেঁটে এসেছি তাই আমার একটু সময় লেগেছে, 15 মিনিটের মতন লেগে গেছে। আর এখানে দিদির বাড়িতে এসে আর কি মা স্যুপ বানিয়েছিল, তো সেটা দিল। এখন আমি স্যুপটা খাবো, এখানে চিকেন স্যুপ, আর আমি আর মনা খাচ্ছি। আর এখানে এই যে আমরা সবাই মিলে একটু টিভি দেখছি আর কি। আসো না,
এই দেখো আমার বর এই ভিডিওটি আমাকে পাঠিয়েছে। তো ও অফিসের কাজে যেহেতু একটু বাইরে যাচ্ছে, তো ওই জন্য ও কিন্তু প্লেনে করেই যাচ্ছে। আর কি সুন্দর, অপূর্ব সুন্দর দেখো রাস্তা, মানে এটা হচ্ছে ব্যাঙ্গালোরে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। এত সুন্দর, সত্যি দেখে একদম দেখো মনও মুগ্ধ হয়ে যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে দেখে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কিন্তু এখনো অবধি যাইনি এয়ারপোর্টে, আমি আজ অবধি প্লেনেও চাপিনি। কিভাবে আর প্লেনে চাপার কথা ভাবি বলো, যা হচ্ছে মানে এরপর আর মনে হয় না যে ওরকম কোনো স্বপ্ন থাকা উচিত যে প্লেনে চাপবো, কোনো একদিন আমরাও প্লেনে চাপবো। হ্যাঁ না, ওই স্বপ্নটাই মনে হচ্ছে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যা হলো। আর সব থেকে বড় কি জানো তো, যে যেই দিন মানে 12 তারিখ দুপুরবেলা ওই ইনসিডেন্টটা ঘটেছে, আর সেই 12 তারিখেই কিন্তু রাত্রের ফ্লাইটে করে আমার বররা কিন্তু গেছে। তো সেটাই একটুখানি আতঙ্কে কিন্তু ছিলাম, বাট সেটা মুখ ফুটে বলতে পারিনি। আজকে মানে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি, বাট মুখ ফুটে আমার বরকে বলতে পারিনি, কাউকেই বলতে পারিনি। এবং আমরা আমাদের ফ্যামিলির কেউ মানে কোনো মানুষই আমরা ওই জিনিসটাকে নিয়ে না কোনো কথাই বলিনি একে অপরের সাথে। কারণ যতক্ষণ না আমার বর বাড়ি ফিরছে সুস্থভাবে, ততক্ষণ কিন্তু মানে আমরা কেউই কিছুই বলছিলাম না, ওই নিউজটাও আমরা অত দেখছিলাম না। তো এটাই আর কি, আমার বর সুস্থভাবে কিন্তু বাড়িও ফিরে এসেছে। ও সেদিন গেছিল, 12 তারিখে গেছিল রাত্রেবেলার ফ্লাইটে, আবার পরের দিন 13 তারিখে রাত্রেবেলার ফ্লাইটেই আবার কিন্তু রিটার্ন এসছে। তো এটাই, ও সুস্থভাবে এসছে। এবার ওকে বারণও করতে পারিনি, কারণ অলরেডি ওদের টিকিট কাটা হয়ে গেছিলো, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিল। তো ওটা বারণ করা যায় না, ওটা একটা কাজের জায়গা, ওকে যেতেই হয়েছে। তো ওই জন্য এটাই আর কি, মানে যেটা ঘটনাটা ঘটেছে সেটা একদমই খুব খারাপ ঘটনা ঘটেছে, খুবই মানে খারাপ দুঃখজনক ঘটনা। মানে ওই ঘটনা যেন আর জীবনেও কোনো দিন না ঘটে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আবার জানি না মানে 25 সালটা যে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। মানে এত বাজে সাল আমার মনে হয় কোনোদিনই আসেনি। মানে কি বলবো, কোনো ভাষাই নেই, কোনো রকমের ভাষা নেই। স্যালুট সেই সমস্ত ক্যাপ্টেনদের, এয়ার হোস্টেসদের, মানে খুবই দুঃখজনক একটি ঘটনা। একটুখানি শেয়ার করি এয়ারপোর্ট, এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আর কি। তো আমার বর গেছে যেহেতু প্লেনে করে, তাই ও একটু ভিডিও করে আমাকে এখানে পাঠিয়েছে। আর এটা কিন্তু আমার বর 12 তারিখে গেছে, আর রাত্রেবেলা ওর ফ্লাইট ছিল আর কি 7টা নাগাদ। তো ও আমাকে ভিডিও করে পাঠিয়েছে। ও যাওয়ার আগে আমাকে বলেছিল যে আমি ভিডিও করব, দেন তোমাকে কিন্তু আমি পাঠাবো। তো এখানে দেখো ওরা বাসে করে ফ্লাইটের কাছে যাচ্ছে। আমার তো কোনোদিন আজ অব্দি আমি দেখিনি, মানে নিজের চোখে দেখিনি, এরকম ভিডিওতেই দেখেছি, কারণ আমি এখনো অবধি কিন্তু ফ্লাইটে চাপিনি। আর 12 তারিখে দুপুরবেলাতে যেটা ঘটনাটা হয়েছে আহমেদাবাদে, সেটার পর থেকে তো একটা আতঙ্কেই আছি। আর সেই দিনকারই কিন্তু আমার বর ফ্লাইটে করে, ইন্ডিগো ফ্লাইটে করে কিন্তু গেছে গোয়া। আর আমি কিন্তু সেদিনকে বর যাওয়ার কিছুক্ষণ আগে, মানে খাওয়া দাওয়ার পরেই ওই নিউজটা দেখতে পাই। দেন আমি আমার বরকে কিন্তু কিছু বলি না ওইটা দেখে, আর নাহি মানে কোনো কিছু আমি বলিনি, নাহি দুশ্চিন্তা করেছি। কারণ আমি জানি যে আমার বর রাত্রেবেলা ফ্লাইটে করে যাচ্ছে, আর দুপুরবেলা একটা ওরকম ঘটনা মানে একটা স্বাভাবিক। সেদিনকে বুঝতেই পারছো যাদের ফ্লাইট ছিল তারপরে তারা কতটা ভয় পেয়েছিল। তো আমারও একটু ভয় লাগছিল, বাট দুশ্চিন্তা আমার হয়নি। এই যে ইন্ডিগো ফ্লাইট, এটা করে এখন আমার বর কিন্তু যাবে। আর আমার বরের সাথে আরো দুজনা আছে, ওরা দুজনাও কিন্তু যাবে। কিন্তু তবুও একটা বলো, কত খারাপ একটা নিউজ। মানে 2025 সালটা সত্যি মনে হয় খুবই অভিশপ্ত একটা সাল। মানে যা ঘটনা ঘটছে, সালটা শুরু হতে না হতেই একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তো সবাই একটুখানি সাবধানে থেকো, সুস্থ থাকো, এটাই আর কি। তো এখানে এই যে ওরা ফ্লাইটে চেপে গেছে, অ্যান্ড এরপর হচ্ছে উড়বে আর কি, উড়ার পালা। যেহেতু আমার বর রাত্রেবেলার ফ্লাইটে গেছে, তো দেখো সেরকম একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না, শুধু এরকম অন্ধকারের মতনই দেখা যাচ্ছে। তো যাই হোক, ও মুখ ফুটে বলেছে যে আমি ভিডিও করে এনে দেবো, তো তুমি পোস্ট করো। তো তাই আমি আর কি ভিডিওটা পোস্ট করছি ওকে, যেহেতু যখন দু এক সময় বলি তো একটু ভিডিও করে এনে দেবে, করবে, আমি পোস্ট করব। তো ও না মানে করে, কিন্তু প্রথম একটু বলে যে সময় পেলে করব, কিন্তু এখন নিজের মুখে বলেছে, তো তাই। আর এই যে নেমে গেছে, এটা আর কি গোয়াতে। গোয়ার এটা হচ্ছে, ও গোয়াতে গেছে ফ্লাইটে করে, অ্যান্ড গোয়ার থেকে কিন্তু আবারও গাড়ি করে ওরা এক্স্যাক্টলি লোকেশন ওদের হচ্ছে বেলগাম, ওরা বেলগাম যাবে। আর বেলগামে কিন্তু আমার দিদির শ্বশুর বাড়ি। তো আমার বর হচ্ছে একটা কলেজে যাচ্ছে আর কি, ওদের অফিস থেকে একটা কলেজে যাচ্ছে ইন্টারভিউ নিতে। তো ওই জন্য ওদেরকে যেতে হয় কলেজ। তো ইয়েস, এটাই আর কি। এই যে এখন ওরা নামবে,
এরপর ফ্লাইট থেকে নামবে, দেন ও আমাকে মেসেজও করে দিয়েছে, ফোনও মানে কন্টিনিউ তো ফোন করছেই, কারণ একটা হয় না, একটা দুশ্চিন্তা তো থাকেই বলো। মানে সেদিনকেই ওই ঘটনাটা ওরকম ঘটেছে, আর সেদিনকেরই আমার বর কিন্তু প্লেনে করে গোয়া গেছে আর কি। আজকে দিদির বাড়িতে রাত্রেবেলা কিন্তু চিকেন রান্না হয়েছিল, তো এখানে আমি একটা রুটি আর চিকেন নিয়ে নিয়েছি। এখন ডিনারে আজকে চিকেনই খাবো। তো এখন এই যে রাত্রেবেলাকার বিছানা হচ্ছে, দেখো হচ্ছে, এখানে আমি আর মা ঘুমাবো, আমাদের বিছানা এটা। আর একটা বিছানা হয়েছে, অ্যান্ড এইখানে আর একটা বিছানা হয়েছে যেখানে ঘুমিয়েছে কিন্তু ওই যে আমার মনার দিদি। আমরা আমাদের বাড়ি, এই যে মা মনা, আমরা হেঁটেই যাচ্ছি এইদিকে এইদিকে, এই যে দিদিদের বাড়ির এরিয়া এদিকে। তো এই যে মনা, হাই। তো এখন বাজছে কিন্তু রাত্রি 1টা বাজছে। দেখো আমার মানে ঘুমে পুরো চোখ দেখো কি হয়ে যাচ্ছে, পুরো মানে প্রচন্ড ঘুম পেয়েছে। রাত্রি 1টা বাজছে। তো নেমে গেছে অনেকক্ষণ আগে, মানে আধা ঘন্টা আগে নেমে গেছে প্লেন থেকে, অ্যান্ড গাড়িতেও চেপে গেছে, বসে গেছে আর কি। তো এখন আসছে, এখানে সময়ও লাগবে, আমাদের এখান থেকে এয়ারপোর্ট 1 ঘন্টা সময় লাগে। তো আসছে, আমার ঘুম আসছে না, বেসিক্যালি একা আছি আমি, তো আমার ঘুম একদমই আসছে না। তো মোবাইলই দেখছি, সেই থেকে অপেক্ষা করছি ও আসুক, তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ মানে আমি ভাবতেই চাইছি না যে আমার কেন ঘুম আসছে না, মানে আমি খুব স্ট্রং হয়ে একা একা বসে আছি, ঠিক আছে। তো এটাই প্রচুর ভয় আমার। কটার সময় এলে তুমি? কটা বাজে? 1:15। হ্যাঁ, তাও তোমার টাইম লাগলো, ভালো টাইম লেগেছে। 1 ঘন্টা না? জ্যাম থাকলে তো আরো বেশি। কেমন ছিল জার্নি? ভালো ছিল? আমি দেখো জেগে বসে আছি, আমি ঘুমোতে পারিনি, আমাকে ভয় করছিল। এটা কি? এ কি মিষ্টি? হ্যাঁ, এত মিষ্টি খাবে কি? আমি তো এমনিও মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। তো আমার বর কিন্তু একদম সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।